হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ ক্লাসরুম। আমি সরবদা। আজকে এই ভিডিওতে আমি তোমাদের একটা ডিপ অ্যানালাইসিস করতে চলেছি দশম শ্রেণীর একটা সুন্দর কবিতা, মাই ওন ট্রু ফ্যামিলি। মাই ওন ট্রু ফ্যামিলি, রিটেন বাই টেড হিউজেস। এই কবিতাটা পড়ে আমাদের একটা খুব সুন্দর একটা অভিজ্ঞতা হবে। এই কবিতার মধ্যে অনেক বেশি শিক্ষা আছে, যেখানে আমরা মানুষের সঠিক যে অবস্থান সেটা কিন্তু আমরা সঠিকভাবে কিন্তু আমরা মূল্যায়ন করতে পারবো। সো আজকে মিনস বর্তমান সময়ে আজকে আমরা একবিংশ শতাব্দীর প্রাককালে এসে পৌঁছেছি, যেখানে আমরা তথ্য প্রযুক্তি বিজ্ঞানে সর্বত দিক থেকে আমরা সমৃদ্ধ হয়েছি। কিন্তু সত্যিই মানুষ কিন্তু যত বেশি সমৃদ্ধ হোক না কেন, যত বেশি শিক্ষা দীক্ষার আওতায় এসে যত বেশি নিজেদের বড়াই করুক না কেন, তবু কিন্তু কোনো একটা জায়গায় যে প্রকৃতি আমাদের নারিশ করে এসেছে, যে প্রকৃতি আমাদেরকে প্রতিপালন করে এসেছে, সেই প্রকৃতির ওপর মানুষ কিন্তু একটু একটু করে নির্বিচার করে এসেছে। যুগের পর যুগ, দিনের পর দিন একই রকমভাবে কিন্তু মানুষ যত বেশি উচ্চশিখরে ওঠার চেষ্টা করেছে, তত বেশি কিন্তু এই প্রকৃতিকে একটু একটু করে শোষণ করেছে। প্রকৃতির যে সবচেয়ে সুন্দর উপাদান সেটা হচ্ছে গাছ, বৃক্ষ। সেই প্রকৃতিকে বাঁচানোর জন্য, অর্থাৎ যে প্রকৃতি আমাদেরকে নারিশ করে এসেছে, যে প্রকৃতি আমাদেরকে প্রতিপালন করে এসেছে, সেই প্রকৃতির প্রতিও যে আমাদের একটা দায়বদ্ধতা থাকে, সেই প্রকৃতির যে অমূল্য সম্পদ গাছ, বৃক্ষ, তাদের প্রতিও যে আমাদের একটা দায়বদ্ধতা থাকে, সেটা কিন্তু এই কবিতার মধ্যে খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। শুধু তাই নয়, এই মানুষ কিভাবে তাদের নিজ স্বার্থসিদ্ধির জন্য, শুধুমাত্র ব্যক্তি স্বার্থসিদ্ধির জন্য আজকে মানুষ বিশাল বিশাল অট্টালিকা তৈরি করে, ইমারত তৈরি করে। তো সেখান থেকে কিন্তু তাদের একটা উদ্দেশ্য সিদ্ধির জন্য এই প্রকৃতির কথা কিন্তু তারা ভুলে যায়। শুধুমাত্র নিজেদের স্বার্থসিদ্ধির জন্য প্রকৃতিটাকে নিধন করে চলেছে, একটু একটু করে তিল তিল করে শোষণ করে চলেছে। অকথ্যভাবে, নির্মমভাবে, নৃশংসভাবে তারা বৃক্ষচ্ছেদন করে চলেছে। আর এখানেই হচ্ছে কবির একটা প্রতিবাদ, টেড হিউজেস, যে যদি ধরে নেওয়া হয় যে এই গোটা পৃথিবীটাকে যদি আমরা একটা 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 যদি পরিবার ধরে নিই, তাহলে সেই পরিবারের আমরা যেমন একজন সদস্য, যেমন পরিবারের মধ্যে যেমন বাবা থাকে, মা থাকে, ভাই বোন থাকে, ঠিক একই রকমভাবে কিন্তু এই পরিবারের, এই পৃথিবীরূপ যে পরিবার, সেই পরিবারের মানুষ যদি একটা সদস্য হয়ে থাকে, ঠিক একই রকমভাবে কিন্তু এই বৃক্ষ গাছ, এই প্রকৃতির বুকে গড়ে ওঠা যে বৃক্ষ গাছ, এরাও কিন্তু সেই পরিবারেরই সদস্য বিশেষ। সো পরিবারের সদস্যদের একের প্রতি অন্যের যেমন দায়বদ্ধ থাকা উচিত, বিপদে আপদে পাশে থাকা উচিত, ঠিক একই রকমভাবে একে অপরের প্রতি যেমন সহানুভূতি থাকা উচিত, ঠিক একই রকমভাবে কবি আন্তরিকভাবে বোঝানোর চেষ্টা করেছেন যে এই যে মানুষ, এদেরও কিন্তু একটা মনুষ্যত্ব বোধ থাকা উচিত। এই তাদের যে পরিবার মিন্স এই যে পরিবারের সদস্য, অর্থাৎ এই পৃথিবীরূপ যে পরিবার, সেখানে মানুষ যেমন একটা সদস্য, ঠিক একই রকমভাবে গাছও কিন্তু তাদের এই পরিবারেরই অন্য এক সদস্য। সো একে অপরের প্রতি সহানুভূতি থাকা উচিত। আর শুধু তাই নয়, আজকে গাছেরা আছে বলেই কিন্তু এই পৃথিবীতে আমরা মিন্স মানুষ, আমরা এত সুন্দরভাবে বেঁচে থাকার একটা জায়গা পেয়েছি। যদি গাছ না থাকতো, তাহলে অক্সিজেনের অভাবে আমাদের হয়তো মৃত্যু হতো, বা এই মানুষের জন্মই হতো না। সো আমাদেরকে বাঁচাতে গেলে, এই মনুষ্য সমাজকে বাঁচাতে গেলে, আমাদের সভ্যতার গতিকে বজায় রাখতে গেলে, নিজেদের স্বার্থে বৃক্ষরোপণ, গাছেদেরকে বাঁচিয়ে রাখা উচিত। কিন্তু আজকে আমরা যেটা করে চলেছি সেটা হচ্ছে সর্বতোভাবে বৃক্ষচ্ছেদন করেছি আর করেও চলেছি। আর এইভাবেই নাকি আমরা সভ্যতার গতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি। কিন্তু কবি টেড হিউজেস, ওনার কিন্তু একটা তীব্র প্রতিবাদ, একটা আক্ষেপ, যে এই আমরা মানুষ, এই পিশাচরূপ দানব মানুষ, এরা কিন্তু আসলে যেটা করছে সেটা হচ্ছে বাহ্যিকভাবে কিন্তু নিজেদের আবরণটাকে মেলে ধরার চেষ্টা করছে। কিন্তু এই কবিতার একটা অন্তর্নিহিত মিনিং আছে, অনেক 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 বেশি গভীর। মানে মানুষ যতই বেশি সভ্য হোক না কেন, তবুও কিন্তু মানুষ কিন্তু আসলে যেটা করছে সেটা হচ্ছে অদূর ভবিষ্যতে নিজেদের সর্বনাশ কিন্তু নিজেরাই ডেকে আনছে। আর সেই জন্য যেটা করা উচিত, নিজেদের সভ্যতা অগ্রগতিকে বজায় রাখার জন্য, বাঁচিয়ে রাখার জন্য, নিজেদেরকে এই পৃথিবীতে বাঁচিয়ে রাখার জন্য আমাদের পরবর্তী প্রজন্ম
তাদেরকে বাঁচিয়ে রাখার জন্য, তাদের জন্য একটা সুন্দর জায়গা উপস্থাপন করতে বা তাদের কাছে একটা সুন্দর পৃথিবী উপহার দেওয়ার জন্য, যেটা সব থেকে বেশি প্রয়োজন এখনও পর্যন্ত, যেটা মানুষের মধ্যে আসেনি, সেটা হচ্ছে সচেতনতা, মিন্স বৃক্ষরোপণ, বৃক্ষচ্ছেদন নয়। আর তাই জন্য এই গাছেদেরকে যে বাঁচিয়ে রাখতে হবে, এদেরকে আরও বেশি বেশি করে প্রতিপালন করতে হবে, তবেই না আমরা মিন্স মানুষ, তবেই না বেঁচে থাকবে। আর সেই জন্যই এখানে কবি টেড হিউজেস খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন, যেখানে গাছেদের এজেন্ট স্বরূপ দেখানো হয়েছে ওক গাছেদেরকে, যারা কিন্তু আজকে সোচ্চার হয়েছে এই প্রকৃতিগুলোকে, যেটা বলছিলাম, মানুষ যারা নাকি এতদিন ধরে রাজ করে এসেছে কিন্তু প্রকৃতির কথা ভাবেনি। এই প্রকৃতি তাদের কাছে মায়ের মতো। যেমন করে মা কী করে, তার সন্তানদেরকে তিল তিল করে একটু একটু করে মানুষ করে তোলে, জীবনের সর্বোচ্চ দিয়ে, সব সুখ স্বাচ্ছন্দ্য বিসর্জন দিয়ে সন্তানের ভালোর জন্য তাকে বাঁচিয়ে রাখে, তাকে আগলে ধরে রাখে, তার স্নেহের ছত্রছায়ায় যেমন একটু একটু করে মানুষ করে তোলে, ঠিক একই রকমভাবে এই প্রকৃতিও কিন্তু আমাদেরকে নারিশ করে। এই প্রকৃতির বুকে আমরাও কিন্তু বেড়ে উঠি, কিন্তু সেই মানুষ তারা ভুলে যায় এই প্রকৃতির যে স্বার্থত্যাগ, তাদের জন্য তার যে স্বার্থত্যাগ ভুলে যায়, আবার নৃশংসভাবে অকাতরে কিন্তু তারাই সেই বৃক্ষচ্ছেদনে ব্রতী হয়। সো কবির আক্ষেপ ওই জায়গাতেই, কবি যেটা আমাদেরকে সজাগ করতে চেয়েছেন, কবি আমাদেরকে কনসাস করতে চেয়েছেন, অ্যাওয়ার করতে চেয়েছেন যে এই মুহূর্তে সব থেকে এটি হচ্ছে ক্রিটিক্যাল মোমেন্ট, যখন কিন্তু আমরা একদম সৃষ্টি বলবো না, ধ্বংসের অন্তিম পর্যায়ের দিকে আমরা এগোচ্ছি, পা বাড়াচ্ছি। এই মুহূর্তে যদি এখন আমরা সচেতন না হই, তাহলে কিন্তু অদূর ভবিষ্যতে আমাদের এই সভ্যতার গতি বজায় রাখতে পারবো না। সো এই সম্পর্কে একটা সুন্দর কবিতা, মাই ওন ট্রু ফ্যামিলি, টেড হিউজেস। তো কবিতাটা ডিটেলস আসার আগে চলে আসবো প্রথমে কবি পরিচিতি। সো দেখো, টেড হিউজেস, টেক্সট বইটা ফলো করো। এডওয়ার্ড জেমস টেড হিউজেস, 1930, যার জন্ম হয়েছিল 1930 সালে টু 1998, মৃত্যু হয়েছে 1998। ওয়াজ ছিলেন এ নোটেড ইংলিশ পোয়েট, তিনি ছিলেন একজন উল্লেখযোগ্য, একজন গুরুত্বপূর্ণ একজন ইংলিশ কবি, ইংরেজ কবি, একজন ফেমাস ব্রিটিশ কবি, and had been the poet laureate of Great Britain from 1984 till his death। একেবারে 1984 সাল থেকে একেবারে আমৃত্যু পর্যন্ত, তার মৃত্যু পর্যন্ত তিনি ছিলেন ইংল্যান্ডের রাজকবি, গ্রেট ব্রিটেনের রাজকবি, মিনস তার প্রভাব ছিল অনেকটাই বেশি। হিজ ফেমাস ওয়ার্কস, তার লেখা গুরুত্বপূর্ণ কাজগুলো ইনক্লুড বার্থডে লেটার্স, যার মধ্যে বলছে সংশ্লিষ্ট, যার মধ্যে কয়েকটা নাম বলছে, বার্থ লেটার্স, দ্য হক ইন দ্য রেন, এটা একটা, অ্যান্ড টেলস ফ্রম ওভিড। সো এইগুলো হচ্ছে টেড হিউজের সব থেকে বিশিষ্ট সমাদৃত বেশ কিছু কাজ। এবার চলে আসি কবিতা সম্পর্কে তিনি যা বলেছেন। দ্য পোয়েম ডেসক্রাইবস, এই কবিতাটা ব্যাখ্যা করে, দ্য ম্যাজিক্যাল এক্সপেরিয়েন্স, অদ্ভুত এক অভিজ্ঞতার কথা, অফ এ ইয়াং চাইল্ড, একটা বাচ্চা শিশুর অদ্ভুত এক অভিজ্ঞতার কথাই এই কবিতাটা ব্যাখ্যা করে। সেটা কোথায়? ইন অ্যান ওকউড, ওক গাছের জঙ্গলের মধ্যে, ওক গাছের বনভূমির মধ্যে একটা বাচ্চা শিশুর অদ্ভুত এক অত্যাশ্চর্য এক অভিজ্ঞতার কথাই কিন্তু বর্ণনা করে। অ্যান্ড ইন্ডিকেটস, এবং বোঝায়, দ্যাট হিউম্যান বিংস, এই যে মানুষ, অ্যান্ড ট্রিজ, এবং গাছেরা, উদ্ভিদেরা, শুড থ্রাইভ, এদের বেড়ে ওঠা উচিত, অ্যাজ এ সিঙ্গেল ফ্যামিলি, একটা একাকী পরিবারের মতো, একটা একক পরিবারের মধ্যে বেড়ে ওঠা উচিত, একক পরিবারের মতোই কিন্তু এদের একসঙ্গে বেড়ে ওঠা উচিত, সেটাই কিন্তু ইন্ডিকেট করে। ইট ফোকাসেস স্ট্রংলি, খুব দৃঢ়ভাবে এটা আলোকপাত করেছে, অন দি নিড, কিসের ওপর না, অন দি নিড, নিড মিনস প্রয়োজন, একটা প্রয়োজনীয়তার ওপর, কিসের প্রয়োজন? টু প্রোটেক্ট আওয়ার ন্যাচারাল এনভায়রনমেন্ট, এই যে আমাদের প্রাকৃতিক পরিবেশকে, এটাকে সুরক্ষিত রাখার, এটাকে বাঁচিয়ে রাখার যে প্রয়োজনীয়তা আছে, তার ওপর জোর দিয়েছে। ফর দি ওয়েলফেয়ার অফ ম্যানকাইন্ড, কাদের জন্য না, আমাদের জন্য, এই মানুষের ভালোর জন্যই। সো এই গেল কবিতা সম্পর্কিত তথ্য। তো এবার চলে আসি কবিতায়। সো এখানে আমরা দেখব যে ওখানে বলাই ছিল এই কবিতাটা যে একটা বাচ্চা শিশুর অদ্ভুত অভিজ্ঞতা,
যখন নাকি ওই ছেলেটা একটা ওক গাছের জঙ্গলে গিয়েছিল। এবার চলে আসি কবিতায়। ওয়ান্স আই ক্রেভড ইন অ্যান ওকুড, একদা আমি প্রবেশ করেছিলাম। ভালো করে দেখো, ক্রেভড ইন অ্যান ওকুড, ওকুড মিন্স ওক গাছের জঙ্গল, ওক গাছের বনভূমি। আর ক্রেপ্ট ওয়ার্ডে এসছে ক্রিপ থেকে। ক্রিপ মানে হচ্ছে হামাগুড়ি দেওয়া। আর এখানে কবিতার স্বার্থে আমরা পড়ব চুপি সারে, হয়েছে। আর ক্রেপ্ট ইন বলেছে না, ইন মানে হচ্ছে ভেতরে আসা, দ্যাট মিন্স ক্রেপ্ট ইন মানে হচ্ছে চুপি সারে প্রবেশ করা। ঠিক আছে, তাহলে ওয়ান্স আই ক্রেপ্ট ইন অ্যান ওকুড, একদা আমি এক ওক গাছের জঙ্গলে প্রবেশ করেছিলাম। আই ওয়াজ লুকিং ফর এ স্ট্যাগ, আই ওয়াজ লুকিং ফর মানে হচ্ছে অনুসন্ধান করা, খোঁজ করা। সো দেখো পাস্ট কন্টিনিউয়াস টেন্স, আই ওয়াজ লুকিং ফর, আমি অনুসন্ধান করছিলাম কিসের জন্য, এ স্ট্যাগ, স্ট্যাগ মিন্স এ মেল ডিয়ার, পুরুষ হরিণ। সো আমি চুপিসারে, একদা চুপিসারে আমি একটা ওক গাছের বনে প্রবেশ করেছিলাম। অ্যান্ড আই ওয়াজ লুকিং ফর এ স্ট্যাগ, আর আমি অনুসন্ধান করছিলাম, খোঁজ করছিলাম একটা পুরুষ হরিণের। আই মেট, আমি সাক্ষাৎ করেছিলাম বা আমার সঙ্গে সাক্ষাৎ হয়েছিল, অ্যান্ড ওল্ড ওম্যান দেয়ার, সেখানে এক বৃদ্ধার সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছিল। কীরকম, অল নবলিস্টিক অ্যান্ড এ র্যাগ, অল নবলিস্টিক, নবলি মানে হচ্ছে উইথ নটস, গাঁটওয়ালা। সেই বৃদ্ধা কীরকম অবস্থায় ছিল না, সেই বৃদ্ধার হাতে একটা লাঠি ছিল, গাঁটওয়ালা লাঠি ছিল। এখন প্রশ্ন হচ্ছে, এমন এক বৃদ্ধার সঙ্গে সাক্ষাৎ হয়েছিল, ভালো করে লক্ষ্য করো, এমন এক বৃদ্ধার সঙ্গে সাক্ষাৎ হয়েছিল যে বৃদ্ধা নাকি একটা স্টিকওয়ালা, গাঁটওয়ালা একটা স্টিক ধরেছিল, লাঠি ধরেছিল, তাই না? সো গাঁটওয়ালা লাঠি ধরেছিল মানে কি, মানুষ কখন লাঠি ধরে এখানে বলাও আছে। এক বৃদ্ধার সঙ্গে সাক্ষাৎ হয়েছিল মানে যখন সে বয়সের ভারে নুবজ হয়ে পড়ে। আর এখানে কবিতার, আমি বলছিলাম একটু আগে যে কবিতার মধ্যে কিন্তু একটা অন্তর্নিহিত অর্থ আছে, একটা ইনার মিনিং আছে অনেক বেশি, যেটা ইঙ্গিতবাহী। কীরকম, এই আমিটাকে, আমি হচ্ছে একটা বাচ্চা শিশু, একটু আগে বলেছিলাম আমি হচ্ছে একটা বাচ্চা শিশু, সেই বাচ্চা শিশুর নাকি একটা অত্যাশ্চর্য অভিজ্ঞতার কথা বলা হয়েছে, বর্ণনা করা হয়েছে এই কবিতায়। সো এখানে কিন্তু এই আমিটা হচ্ছে কবি নিজেকে তুলনা করেছেন, নিজের শৈশবকালকে তুলনা করেছেন, নিজেকে একটা বাচ্চা শিশুর সঙ্গে তুলনা করেছেন। আর এই যে স্টিক, এই যে গাঁটওয়ালা লাঠি হাতে যে বৃদ্ধার কথা বলা হচ্ছে, এই বৃদ্ধা আসলে অন্য কেউ নয়, এই বৃদ্ধা হচ্ছে, যদি আমরা একটু অন্তর্নিহিত অর্থটা বোঝার চেষ্টা করি, এই বৃদ্ধাই হচ্ছে প্রকৃতি মা। তাহলে প্রকৃতি মা কেন বৃদ্ধা হয়ে গেছে? আজকে এই প্রকৃতির অবস্থা কিন্তু এরকমই হয়ে গেছে। একজন বৃদ্ধার যেমনটা অবস্থা হয় বাইরে থেকে, সেই বৃদ্ধা কেমন বলছে, অল নবলিস্টিক অ্যান্ড র্যাগ, যে নাকি একটা গাঁটওয়ালা লাঠি হাতে ধরেছিল, অ্যান্ড র্যাগ, আর তার পরনের যে বস্ত্র ছিল সেই বস্ত্রগুলো ছিল ছেঁড়া, র্যাগ মানে হচ্ছে ছেঁড়া পোশাক। তাই তার পরনের পোশাকও ছিল ছেঁড়া, আর তার হাতে ছিল একটা গাঁটওয়ালা লাঠি। আজকে প্রকৃতি মায়ের অবস্থা কিন্তু ঠিক এই রকম, মানে একেবারে তার কিন্তু নুব্জ অবস্থা হয়ে গেছে। কে করে দিয়েছে? এই মানুষ, এই আমরা, এই পিশাচগুলো, তারা কিন্তু, এই নররূপ পিশাচ, তারা কিন্তু মানুষের বেঁচে আছে। আসলে যেটা করেছে, প্রকৃতিকে তিলে তিলে শেষ করে দিয়েছে। এই প্রকৃতিকে লুণ্ঠন করতে করতে, শোষণ করতে করতে, যেন তার ওই পরিষ্কার বস্ত্রটাকেও আজকে নোংরা করে ফেলেছে, দূষণে ভরে গেছে। চারিদিকে শুধু দূষণ আর দূষণ, মানে হচ্ছে এই শুদ্ধ বিশুদ্ধ বাতাস সেটা কিন্তু আর নেই। এই প্রকৃতির যে বিশুদ্ধতা, শুদ্ধতা, সেটা সবটাই আজকে হারিয়ে গেছে। এই শুদ্ধ যে বস্ত্র, এই ওপরের যে শুদ্ধ বস্ত্র মিন্স এই যে এনভায়রনমেন্ট, পরিবেশ, সেটাও কিন্তু ছেঁড়া ছেঁড়া হয়ে গেছে। কিসের জন্য? ডিউ টু এক্সটেন্সিভ পলিউশন, এনভায়রনমেন্টাল পলিউশন। এই যে প্রাকৃতিক দূষণের জন্য, পরিবেশ দূষণের জন্য এই প্রকৃতি মায়ের অবস্থা কিন্তু আজকে এই অবস্থায় পৌঁছেছে। আর এখানে আরেকটা জিনিস লক্ষ্য করবে, অনেক বেশি ইঙ্গিতবাহী বললাম, অনেক বেশি অন্তর্নিহিত মানে আছে। আই ওয়াজ লুকিং ফর এ স্ট্যাগ, আমি একটা পুরুষ হরিণের অনুসন্ধান করছিলাম। যদি আমরা একটু অন্তর্নিহিত অর্থ বোঝার চেষ্টা করি, এখানে পুরুষ হরিণটাকে আসলে কিন্তু পুরুষ হরিণ নয়, ওটা বাচ্চার বেশে দেখানো হচ্ছে একটা পুরুষ হরিণ। আসলে এই পুরুষ হরিণটাই হচ্ছে কিন্তু একটা বিশুদ্ধ পরিবেশ, একটা সুন্দর একটা পরিবেশ। সো লাইনটা আবার দেখো, আই মেট অ্যান ওল্ড ম্যান দেয়ার, সেখানে ওই ওক গাছের জঙ্গলে এক বৃদ্ধার সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছিল। অল নবলিস্টিক, যার হাতে ছিল একটা গাঁটাওয়ালা লাঠি, অ্যান্ড র্যাগ, তার পরনের বস্ত্রগুলো ছিল ছেঁড়া। সি সেড, সে বলেছিল, আই হ্যাভ ইয়োর সিক্রেট,
হিয়ার ইনসাইড মাই লিটল ব্যাগ, আই হ্যাভ ইয়োর সিক্রেট, তোমার গোপন বিষয়গুলো আছে হিয়ার ইনসাইড মাই লিটল ব্যাগ, এখানে আমার এই ছোট্ট ব্যাগটার মধ্যে তোমার গোপন বিষয় আছে। আমি একটু আগেই বললাম এই কবিতাটা অনেক বেশি ইঙ্গিতবাহী, অনেক বেশি অন্তর্নিহিত অর্থ আছে। দুটো অর্থ, একটা হচ্ছে আহ, বাহ্যিকভাবে, আর একটা হচ্ছে অভ্যন্তরীণ, একটা ইনার মিনিং, একটা আউটার মিনিং। সো আউটার মিনিংটা হচ্ছে আমরা বুঝতে পারছি যে এখানে মহিলা বলছে, এই বৃদ্ধা বলছে যে তোমার সমস্ত গোপন রহস্য আছে কিন্তু আমার এই ব্যাগটার মধ্যে। এই গোপন রহস্য কি? তোমার সমস্ত সিক্রেট আছে আমার ব্যাগটার মধ্যে। অ্যাজ ইফ এই বাচ্চাটা, যে বাচ্চাটার কথা বলা হচ্ছে, মানে হচ্ছে কবির যে অবয়ব দেখানো হয়েছে, সে কিন্তু আসলে কিন্তু একটা অবোধ শিশু, নির্বোধ শিশু, যার কিন্তু এখনো পর্যন্ত বাস্তব বোধ বুদ্ধি হয়নি, যার কিন্তু এখনো পর্যন্ত বিকাশ হয়নি। তাহলে তার যে এই যে প্রকৃত যে বিকাশ ঘটবে, কিন্তু তার সমস্ত এই বিকাশ ঘটার যে উপাদান, সেই উপাদানগুলোই কিন্তু আছে আমার এই ব্যাগের মধ্যে। হয়েছে? তার মানে ওই ব্যাগ খোলা মাত্রই কিন্তু সেই বাচ্চাটার কিন্তু প্রকৃত বিকাশ ঘটবে, তার মানসিকতার বিকাশ ঘটবে, এই বাস্তব জগৎ সম্পর্কে তার সম্যক একটা ধারণা হবে। কীরকম? আসলে আমরা যে বাস্তববাদী মানুষ, আমরা কিন্তু শুধুমাত্র স্বার্থান্বেষী মানুষ, নিজেদের স্বার্থের জন্য সব করি, কিন্তু সত্যিকারের যে সচেতন, সে কিন্তু নিজের জন্য নয়, দেশের জন্য, দশের জন্য, সমাজের জন্য এবং প্রকৃতির জন্য সবটাই কিন্তু ভাবেন। সো এখানে কি বলছে? আই হ্যাভ ইয়োর সিক্রেট হিয়ার ইনসাইড মাই লিটল ব্যাগ, তোমার সমস্ত গোপন বিষয় আছে আমার এই ব্যাগের মধ্যে। দেন তারপর সি বিগ্যান টু ক্যাকেল, তারপর সে, ক্যাকেল মিন্স হচ্ছে অদ্ভুতভাবে শব্দ করা। এই অদ্ভুত শব্দটাকে আমরা বলতে পারি, যেমন আমরা ভৌতিক সিনেমা দেখে এসেছি, অদ্ভুত অদ্ভুত হাসির শব্দ শুনেছি, ঠিক সেই রকম অদ্ভুত শব্দ করা মনে হচ্ছে যে এ যেন এক মায়াজালের মধ্যে পড়ে গেছে। এই বাচ্চাটা যেন অদ্ভুত এক মহিলার সামনে এসে উপস্থিত হয়েছে, যার মধ্যে একটা মায়াবী ভাব আছে। দেন সি বিগ্যান টু ক্যাকেল, তারপর ওই বৃদ্ধা বিগ্যান টু ক্যাকেল, বিগিন থেকে এসছে বিজ্ঞান, শুরু করা, খিলখিলিয়ে হাসতে শুরু করলো। অ্যান্ড আই বিগ্যান টু কোয়েক, আর আমি তখন থরথর করে কাঁপতে শুরু করলাম, ভয়ে কাঁপতে শুরু করলাম। কোয়েক মিন্স কাঁপতে থাকা। সি ওপেন্ড আপ হার লিটল ব্যাগ, সে তার ওই ছোট্ট ব্যাগটা খুললো। অ্যান্ড আই কেম টুয়াইস অ্যাওয়েক, আর তারপরে, টুয়াইস মানে হচ্ছে দ্বিতীয়বার, ওয়ান্স মানে একদা বা একবার হয়, আর টুয়াইস মানে হচ্ছে দুবার। সো যখনই সে তার ওই ব্যাগটা খুললো, সি ওপেন্ড আপ হার লিটল ব্যাগ অ্যান্ড আই কেম টুয়াইস অ্যাওয়েক, আর আমি দ্বিতীয়বারের জন্য জেগে উঠলাম। এই দ্বিতীয়বারের জন্য জেগে ওঠা, এটারও কিন্তু অনেক বেশি অন্তর্নিহিত অর্থ আছে। এই দ্বিতীয়বারের জন্য জেগে ওঠা মানে এখানে আমি সত্যিই এই পৃথিবীতে জন্মগ্রহণ করার পরে আমি সত্যিই বাস্তব রূপটা দেখতে পাচ্ছি, যেটা হওয়া উচিত, আসলে যেটা হওয়া উচিত। মানে এই বাস্তবের কথা নয় যে বাস্তবে আমরা আছি, এটা হচ্ছে ফার্স্ট টাইম অ্যাওয়েক যেটা। আর এই যে টুয়াইস অ্যাওয়েক বলা হয়েছে, দ্বিতীয়বারের জন্য জাগরণ, মানে হচ্ছে আসল মানসিক বিকাশ, অর্থাৎ এই প্রকৃতি সম্পর্কে যে বৌদ্ধিক বিকাশ, জেগে ওঠা, বৌদ্ধিক বিকাশ ঘটা, সেটা কি বলা হচ্ছে? টুয়াইস অ্যাওয়েক, সম্যক জ্ঞান বা বোধ বুদ্ধির আওতায় আসা, এটা কি বলা হচ্ছে? টুয়াইস অ্যাওয়েক। যেন একটা গোলক ধাঁধার মধ্যে পড়ে গেল, এবং সেখানে গিয়ে সে এই জগৎ, এই বাস্তব, আমাদের সঙ্গে গাছেদের যে সম্পর্কটা কত বেশি জোরালো, সেটা কিন্তু বোঝার চেষ্টা করছে। আর তাই জন্যই বলা হচ্ছে যেন আমি দ্বিতীয়বারের জন্য জেগে উঠলাম, অর্থাৎ এই প্রকৃতি সম্পর্কে আমার একটা সম্যক ধারণা সেখান থেকেই সূত্রপাত। কীরকম? নাসি ওপেন্ড আপ হার লিটল ব্যাগ, সে তার ওই ছোট্ট ব্যাগটা খুললো। অ্যান্ড আই কেম টুয়াইস অ্যাওয়েক, আর আমি দ্বিতীয়বারের জন্য জেগে উঠলাম। সারাউন্ডেড বাই এ স্টিয়ারিং ট্রাইব, আমি কি দেখলাম? আমাকে পরিবেষ্টিত করে আছে, সারাউন্ড মানে হচ্ছে পরিবেষ্টিত করে রাখা, ঘিরে ধরে থাকা, আমাকে ঘিরে রেখেছে। বাই এ স্টিয়ারিং ট্রাইব, স্টিয়ারিং মানে হচ্ছে এক দৃষ্টে তাকিয়ে থাকা, আর ট্রাইব হচ্ছে প্রজাতি। এখানে ওক প্রজাতির কথা বলা হচ্ছে, মানে ওক গাছ, ওক গাছেদের প্রজাতি। আসলে কিন্তু কবি শুধুমাত্র ওক গাছেদের কথা বলতে চাইছে না, আসলে কবি বলতে চেয়েছেন সব এই গাছেদের কথা, উদ্ভিদের কথা। হয়েছে? এদের যে প্রতিবাদ, এরা কিভাবে প্রতিবাদ করছে, আজকে এদের প্রতি যে শোষণ, এদের প্রতি যে লুণ্ঠন, মানুষ যেভাবে এদেরকে নৃশংসভাবে, নির্মমভাবে নিধন করে এসেছে, আজকে কিন্তু এরা সেই অত্যাচার সহ্য করতে আর পারছে না, যেন তার বিরুদ্ধে একটা প্রতিবাদ জানাচ্ছে। কাকে? এই বাচ্চাটাকে আটক করেছে, এই বাচ্চাটাকে আটকে রেখেছে, একটা খুঁটির সঙ্গে আটকে রেখেছে, আর তারপর তারা চোখ রাঙানি একটা চাহনি, তারা যেন ওই বাচ্চাটাকে শাসাচ্ছে। এক্ষুনি আমরা কবিতার মধ্যে পড়ব। কেন না, আজকে সময় এসে গেছে, যদি এখনো তোমরা যদি সচেতন না হও, এই তোমরা মানে হচ্ছে মানুষ,
এই মানুষের এজেন্ট স্বরূপ দেখানো হয়েছে এই বাচ্চাটাকে। এই বাচ্চাটা আসলে বাচ্চা নয়, এই শিশুটাই কিন্তু এই মনুষ্য প্রজাতির কিন্তু একটা প্রতীকীকরণ হিসেবে দেখানো হয়েছে। যেন গাছেরা আজকে মানুষের ওপর প্রতিশোধ নেওয়ার জন্য ঝুঁকে পড়েছে, এগিয়ে এসেছে। কীরমভাবে? যেমনভাবে দেখানো হচ্ছে এই শিশুটার মধ্য দিয়ে। কীরকম না, সারাউন্ডেড বাই এ স্টেয়ারিং ট্রাইব, আমাকে ঘিরে রেখেছে একদল প্রজাতি, ওক গাছের একদল প্রজাতি। অ্যান্ড মি টায়ার্ড টু এ স্টেক, আর আমাকে, টায়ার্ড মানে হচ্ছে বেঁধে রাখা, আর আমাকে বাঁধা আছে একটা খুঁটির সঙ্গে। স্টেক মানে খুঁটি। যখন আমার দ্বিতীয়বারের জন্য জাগরণ হলো, তখন আমি দেখলাম যে আমাকে ঘিরে ধরেছে, আমাকে পরিবেষ্টিত করে রেখেছে একদল ওক প্রজাতি, আর আমাকে বাঁধা আছে একটা খুঁটির সঙ্গে। দেশের তারা বলল, উই আর দ্য ওক ট্রিজ, যেন অ্যাসিভ তাদের আজকে সময় এসে গেছে, প্রতিবাদ করার সময় এসে গেছে, আর মানুষগুলোকে সচেতন করার সময় এসে গেছে। এই মানুষগুলো মনে হচ্ছে তাদের এজেন্ট স্বরূপ দেখানো হয়েছে ওই বাচ্চা শিশুটাকে। দেশের তারা বলল, উই আর দ্য ওক ট্রিজ, আমরা হচ্ছে ওক গাছ, অ্যান্ড ইউর ওন ট্রু ফ্যামিলি, আর তোমার সত্যিকারের পরিবার। যেন এটা কিন্তু এই গাছেদের কথা নয়, আসলে এই কথাটা কে বলতে চাইছে? এই কথাগুলো সবই কিন্তু কবি বলতে চেয়েছে। আজকে মানুষ এতখানি শিক্ষা দীক্ষা তথ্য প্রযুক্তি বিজ্ঞানে এত উন্নত হওয়ার পরেও কিন্তু সে তার বাস্তব জায়গাটা ভুলতে শিখেছে। পরিবেশ প্রকৃতি সম্পর্কে তার সম্যক ধারণা একেবারে বিসর্জন দিয়েছে। আর তাই জন্য আরও একবার কিন্তু সময় এসে গেছে এই মানুষকে আরও একবার জাগিয়ে তোলার সময় এসে গেছে। আর সেই জাগরণের কাজটা যেন কবি এই লেখনের মধ্য দিয়ে, তার কবিতার মধ্য দিয়ে সুন্দরভাবে উপস্থাপন করেছেন, ফুটিয়ে তুলেছেন। দে সেড, তারা বলল, উই আর দ্য ওক ট্রিজ, আমরা হচ্ছে ওক গাছ, অ্যান্ড ইউর ওন ট্রু ফ্যামিলি, আর তোমার সত্যিকারের পরিবার। এই যে আমাদের দিকে দেখো, এই আমরাই হচ্ছে তোমার সত্যিকারের পরিবার। এই তোমার মানে যেন গোটা মনুষ্য সমাজকে বলতে চাইছে এই কাজগুলো। আসলে এই কথাগুলো কবির উক্তি, কবি বলতে চেয়েছেন মানুষকে সচেতন করার জন্য। উই আর চপ ডাউন, আমাদেরকে কেটে ফেলা হয়। চপ ডাউন মানে হচ্ছে টুকরো টুকরো করে কেটে ফেলা, আমাদেরকে টুকরো টুকরো করে কেটে ফেলা হয়। উই আর টর্ন আপ, আমাদেরকে, অ্যাকচুয়ালি টর্ন ওয়ার্ডটা এসছে টিয়ার থেকে, ছিঁড়ে ফেলা। আমাদেরকে ছিঁড়ে ফেলা হয় মানে আমাদেরকে এখানে উবড়ে ফেলা হয়, হয়েছে? তাহলে আমাদেরকে টুকরো টুকরো করে কেটে ফেলা হয়, আমাদেরকে ছিঁড়ে ফেলা হয়। ইউ ডু নট ব্লিঙ্ক অ্যান আই, তোমরা চোখের পলকও ফেলো না। আমাদেরকে কেটে ফেলা হয়, আমাদেরকে ছিঁড়ে ফেলা হয়, মানে আমাদের উপড়ে ফেলা হয়, তবুও তোমরা চোখের পলকও ফেলো না, মানে হচ্ছে তোমরা কোনো গুরুত্বই দাও না, তোমরা কোনো পরোয়াই করো না। এতটুকু ভাবো না আমাদের কথা। সো আজকে আনলেস ইউ মেক এ প্রমিস নাও, এক্ষুনি যদি তুমি একটা প্রতিশ্রুতি না দাও, এক্ষুনি যদি তুমি একটা কথা না দাও, অঙ্গীকার না করো, শপথ না নাও, নাও ইউ আর গোয়িং টু ডাই, তাহলে তুমি মরতে চলেছো। তাহলে তুমি মরতে চলেছো মানে, যদি একটা শপথ একটা অঙ্গীকার যদি তুমি আজকে এখানে বসে যদি না করে যাও, তাহলে আমরা বলছি তোমাকে মেরে ফেলবো, একেবারে মেরে ফেলবো। এই যে একটা রোষ, এই যে রাগ, এই যে ক্রোধ, এই ক্রোধটা যেন কবির ক্রোধ, এই মানুষের ওপর কবির একটা রাগ, আক্ষেপ, প্রচণ্ড রাগ এই মানুষকে সচেতন করার জন্য। যেই তোমরা এখনো যদি সচেতন না হও, এখনো যদি একটা গাছ কাটলে দুটো গাছ না বসাও, তাহলে আমি তোমাদেরকে কেটে ফেলবো, মেরে ফেলবো। মানে কবির যেন একটা প্রচণ্ড আক্ষেপ এই স্বার্থান্বেষী, এই স্বার্থপিপাসী মানুষগুলোর ওপর। সেই জন্য তার কথাগুলো ওই গাছেদের মধ্য দিয়ে বলার চেষ্টা করছেন। আনলেস ইউ মেক এ প্রমিস নাও, যদি এক্ষুনি তুমি না একটা প্রতিশ্রুতি দাও, কথা দাও, অঙ্গীকারবদ্ধ হও, নাও ইউ আর গোয়িং টু ডাই, তাহলে তুমি মরতে বসেছো। হোয়েন এভার ইউ সি অ্যান ওক ট্রি ফেল্ড, এই ফেল মানে হচ্ছে কেটে ফেলা, আর হোয়েন এভার মানে যখনই। তাহলে প্রতিশ্রুতিটা কি? হোয়েন এভার ইউ সি, যখনই তুমি দেখবে, অ্যান ওক ট্রি ফেল্ড, যখনই তুমি দেখবে যে একটা ওক গাছ কাটা হচ্ছে, সোয়ার, শপথ নাও, অঙ্গীকার করো, নাও ইউ উইল প্ল্যান টু, যে তুমি দুটো গাছ বসাবে। সো এক্ষুনি তুমি শপথ নাও, এক্ষুনি অঙ্গীকার করো। এই শপথ নেওয়ার কথা কাকে বলা হচ্ছে? ওই বাচ্চাটাকে নয়, অ্যাকচুয়ালি কবি যেন এই মনুষ্য সমাজকে অঙ্গীকারবদ্ধ হতে বলেছেন জোর করে। তার এতটাই আজকে রাগ উঠে গেছে, এতটাই সে রোষে জ্বলছে যে এই মনুষ্য সমাজের কাছে তার কিন্তু একটা আজকে ভালো করে বুঝিয়ে তাদেরকে হবে না। সেই জন্য চোখ রাঙানি, শাসানি, হুঙ্কার দিয়ে কবি বলার চেষ্টা করেছে। হোয়েন এভার ইউ সি, যখনই তুমি দেখবে, অ্যান ওক ট্রি ফেল্ড, যে একটা ওক গাছ কাটা হচ্ছে, সোয়ার, শপথ নাও, নাও ইউ উইল প্ল্যান টু, যে তুমি দুটো গাছ বসাবে, আনলেস ইউ সোয়ার, আর যদি না তুমি শপথ নাও, দ্য ব্ল্যাক ওক বার্গ উইল রিঙ্কেল ওভার ইউ, তাহলে কি হবে না, এই ওক গাছের যেই ছাল, কালো ওক গাছের ছাল, উইল রিঙ্কেল ওভার ইউ, এই রিঙ্কেল করা মনে হচ্ছে এখানে চেপটে দেওয়া, পিষে দেওয়া,
যদি তুমি এক্ষুনি শপথ না নাও তাহলে এই ওক গাছের ছাল তোমাকে পিষে দেবে, চেপটে দেবে, অ্যান্ড রুট ইউ, তোমাকে রুট মানে হচ্ছে এমনি শিকড় হয়, মূল হয়, বাট এখানে কবিতার স্বার্থে হচ্ছে পুঁতে দেওয়া। আর যদি তুমি শপথ না নাও তাহলে এই ওক গাছের কালো ছাল তোমাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরবে, তোমাকে চেপটে দেবে, অ্যান্ড রুট ইউ, তোমাকে পুঁতে দেবে অ্যামং দ্য ওকস, এই ওক গাছেদের মধ্যে। এই ওক গাছেদের মধ্যে মানে ওক গাছেদের মধ্যে নয়, এই প্রকৃতির মধ্যে, এই মাটির মধ্যে তোমাকে পুঁতে দেবে। হোয়ার ইউ আর বর্ন, যেখানে তোমার জন্ম হয়েছে, বাট নেভার গ্রিউ, কিন্তু তোমার বৃদ্ধি হয়নি। কি অদ্ভুত মিনিং! এই মাটির মধ্যে, এই ওক গাছেদের মধ্যে পুঁতে দেবে, মনে হচ্ছে ওক গাছেদের মধ্যে নয়, এই প্রকৃতির মধ্যে, প্রকৃতি মিনস এই মাটির মধ্যে তোমাকে পুঁতে দেবে। বলছে হোয়ার ইউ আর বর্ন, যেখানে তোমার জন্ম হয়েছিল, যেখানে তুমি জন্মেছিলে, বাট নেভার গ্রিউ, কিন্তু তোমার বৃদ্ধি হয়নি। এ বৃদ্ধি কোন বৃদ্ধি? না, এ বৃদ্ধি হচ্ছে মানসিক বৃদ্ধি, মানসিক বিকাশ। এই প্রকৃতিতেই তোমার জন্ম হয়েছিল, এই ধরিত্রী, এই হচ্ছে তোমার মাতা, এই হচ্ছে তোমার মা, কিন্তু সেই প্রকৃতিতে জন্ম হলেও আজকে তুমি জন্ম হয়েছে ঠিকই, তোমার কিন্তু এখনো পর্যন্ত মানসিক বিকাশ ঘটেনি, তোমার বোধ বুদ্ধি এখনো আসেনি, এই প্রকৃতির সম্পর্কে তুমি এখনো পর্যন্ত সচেতন নও। এই প্রকৃতির যে সর্বোত্তম যে উপাদান, যে অমূল্য সম্পদ, বৃক্ষ গাছ, সবাইকে বাঁচাতে গেলে, এই প্রাণী জগৎকে বাঁচাতে গেলে গাছেদের অবদান অনস্বীকার্য। তাহলে সেই গাছেদের যে অবদান, ভূমিকা, সেটা তুমি এখনো পর্যন্ত তুমি স্বীকার করনি, তুমি এখনো পর্যন্ত অবহেলা করে যাচ্ছ। আর তাই জন্য বলছে যে তোমার এখনো পর্যন্ত বৌদ্ধিক বিকাশ হয়নি, মানসিক বিকাশ হয়নি। তুমি এই প্রকৃতিতে জন্মেছ ঠিকই, এই মাটিতে তোমার জন্ম হয়েছে ঠিকই, কিন্তু এখনো পর্যন্ত তোমার বৃদ্ধি হয়নি। সো স্ট্যান্ডার্ডটা কি বলছে? যখনই তুমি দেখবে যে একটা ওক গাছ কাটা হচ্ছে, শপথ নাও যে তুমি দুটো ওক গাছ বসাবে। আর যদি না করো, এই ওক গাছ মানে ওক গাছ নয়, যে কোনো গাছ, আর যদি তুমি এই শপথ, এই অঙ্গীকার না নাও, তাহলে ওক গাছের কালো ছাল তোমাকে ছেপটে দেবে, তোমাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরবে এবং এই মাটির মধ্যে পুঁতে দেবে যেখান থেকে তোমার জন্ম হয়েছিল, অর্থাৎ যে প্রকৃতির বুকে তোমার জন্ম হয়েছে, কিন্তু তোমার বৌদ্ধিক বিকাশ হয়নি, তোমার মানসিক বিকাশ হয়নি। দিস ওয়াজ, এটাই ছিল মাই ড্রিম, এটাই ছিল আমার সেই স্বপ্ন। বেনিথ দ্য বাউজ, ওই শাখা পোশাকার নিচে, ওই ওক গাছের জঙ্গলের মধ্যে, এটাই ছিল আমার সেই স্বপ্ন। কবি বলছে দ্য ড্রিম, এমন একটা স্বপ্ন, দ্যাট অল্টার্ড মি, এটা ছিল সেই স্বপ্ন যে স্বপ্নটা আমাকে অল্টার্ড মি, আমাকে বদলে দিয়েছিল। তাহলে কি না, আমার মধ্যে একটা রিফরমেশন এনেছিল, আমাকে, আমি একটা নিজেকে চেঞ্জড এন্টিটি বলে আমি রিয়েলাইজ করতে পেরেছিলাম। এটা ছিল আমার সেই স্বপ্ন। কেন না, এখানে আসার পরে কবির সত্যি মনে হয়েছিল, তাই তো, এটা আমরা কি করছি, এই গাছেরা কেন এত হাউতাস করছে, কেন আমাকে জোর করে অঙ্গীকার করাচ্ছে? আসলে কিন্তু সত্যিটা অন্য জায়গায়। আসলে গাছেরা কিন্তু আমাদের ওপর এতটাও প্রতিশোধ নেয় না। গাছের একটা ডাল কেটে ফেললে আর একটা ডাল কিন্তু আমাদেরকে মেরে দেয় না। কিন্তু এটা হচ্ছে কবির বলা কথা। কবি বারে বারে এই মনুষ্য সমাজকে সচেতন করার জন্য এটা বলেছে। আর এখানে যাওয়ার পর যেন এই বাচ্চাটার মধ্যে একটা বৌদ্ধিক বিকাশ ঘটেছে। আর তাই জন্য বলছে দিস ওয়াজ মাই ড্রিম, এটাই ছিল আমার সেই স্বপ্ন। বিনিথ দ্য বাউজ, ওই ডালপালার নিচে, ওই ওক গাছের জঙ্গলে শাখা পোশাকার নিচে, এটাই ছিল আমার সেই স্বপ্ন। দ্য ড্রিম দ্যাট অল্টার্ড মি, যে স্বপ্ন আমাকে বদলে দিয়েছিল। যে স্বপ্ন আমাকে বদলে দিয়েছিল মানে এই স্বপ্ন দেখার ফলেই আমি কিন্তু গাছেদের প্রতি সহানুভূতিশীল হয়েছিলাম। আমি তাদের প্রকৃত অবস্থা, তাদের যে সঙ্গীন অবস্থা, দৈন্য অবস্থাটা বোঝার চেষ্টা করতে পেরেছিলাম। এই মনুষ্য সমাজে এসে ধারাবাহিকতার সঙ্গে গড্ডালিকা প্রবাহে গা ভাসাতে গিয়ে আমি কিন্তু ভুলে গিয়েছিলাম, আমি নিজেও ভুলে গিয়েছিলাম। কিন্তু আজকে এই ওক গাছের প্রজাতি আমাকে কিন্তু স্মরণ করিয়ে দিয়েছিল যে এই গাছেদেরও কিন্তু মূল্যবান অবদান কতখানি আমাদের জীবনে এবং এই পরিবেশের জন্য, এই প্রকৃতির জন্য, এই পৃথিবীর জন্য, আমাদের নিজেদের স্বার্থেও। সো এটা ছিল আমার সেই স্বপ্ন, যে স্বপ্ন আমাকে বদলে দিয়েছিল। হোয়েন আই কেম হোয়েন আই কেম আউট, যখন আমি বেরিয়ে এলাম অফ দি ওকউড, যখন আমি ওই ওক গাছের জঙ্গল থেকে যখন আমি বেরিয়ে এলাম ব্যাক টু হিউম্যান কোম্পানি, তারপর যখন আমার সেই স্বপ্ন ভাঙলো, যখন আমি আবারও মানব সঙ্গে ফিরে এলাম, মাই ওয়াক ওয়াজ দ্য ওয়াক অফ এ হিউম্যান চাইল্ড, আমার সেই হাঁটাটা ছিল, বলছে দ্য ওয়াক অফ এ হিউম্যান চাইল্ড, আমার হাঁটাটা ছিল একটা মানব শিশুর মতো। অর্থাৎ বাহ্যিকভাবে আমি কিন্তু তখনও যেমন ছিলাম এখনও আছি, বাহ্যিক রূপটা কিন্তু একই আছে, কিন্তু একটা পরিবর্তন তো ঘটেছিল, একটা ইতিবাচক পরিবর্তন ঘটেছিল। সেটা কি? বাট মাই হার্ট ওয়াজ এ ট্রি, কিন্তু আমার হৃদয় হয়ে উঠেছিল গাছ। অ্যাকচুয়ালি হৃদয় গাছ হয় না,
হৃদয়ে গাছ হয়ে উঠেছিল মানে কি, আমার হৃদয় কিন্তু গাছেদের প্রতি সহানুভূতিশীল হয়েছিল। একটা সিম্প্যাথেটিক একটা মনোভাব, একটা অ্যাটিটিউড কিন্তু আমার মনের মধ্যে একটা জন্মেছিল। সো এই জন্যই বলছে, যখন আমি ওই স্বপ্নভঙ্গ হলো, যখন আমি মানব সঙ্গে আবারও ফিরে এলাম, মাই ওয়াক ওয়াজ দ্য ওয়াক অফ এ হিউম্যান চাইল্ড, আমার হাঁটাটা ছিল মানব শিশুর মতো, বাট মাই হার্ট ওয়াজ এ ট্রি, কিন্তু আমার হৃদয়টা হয়ে উঠেছিল গাছ। দ্যাট মিন্স আমার হৃদয় হয়ে উঠেছিল গাছেদের প্রতি সহানুভূতিশীল। সো আমি চেষ্টা করলাম কবিতার ডিপ অ্যানালাইসিস করার জন্য। আই থিঙ্ক এটা তোমাদের খুব হেল্পফুল হবে। যদি ভালো লাগে, সত্যি যদি ভালো লাগে, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর একটা লাইক অবশ্যই। সো সবাই ভালো থেকো। থ্যাংক ইউ।